আমার ক্লাস 12-এর ছাত্রছাত্রীরা, আমি ভেরি সরি এই 2-3 দিন প্রোগ্রামের জন্য কোনো ক্লাস দিতে পারিনি। যেটা টেস্ট পেপারে সলভ করছিলাম, আজকে সেট নাম্বার 3 পেজ 108 জিওগ্রাফির এবিটিএ টেস্ট পেপার থেকে AC 108 পেজ নাম্বার থেকে। প্রথমে আমরা এমসিকিউগুলো দেখে নেব। অবরোহণ ও আরোহণ প্রক্রিয়ার মিলিত ফল হলো, সঠিক উত্তর পর্যায়ন। ভূমিরূপ গঠন প্রক্রিয়া, ভূমিরূপ হলো ভূমি গঠন প্রক্রিয়া ও পর্যায়ের ফলশ্রুতি। এই ধারণাটি কে প্রবর্তন করেন? WM ডেভিস। ছোটনাগপুর মালভূমি অঞ্চলে যে ধরনের জলনির্গম প্রণালী অধিক সংখ্যায় গড়ে ওঠে তা হল বৃক্ষরোপী। শ্রীলঙ্কায় যে ফসলটি লিভিং ফার্মেসি নামে পরিচিত। এখানে 4টে করে অপশান আছে, আমি শুধু সঠিক উত্তরগুলো বলে যাচ্ছি, তোমরাও বইতে 4টে করে অপশান দেখে নেবে, তার মধ্যে কোনটা একটুখানি ভাববে। আমি সঠিক উত্তরগুলো করে যাচ্ছি। বি, ডাবকে লিভিং ফার্মেসি বলে। একটি মনুষ্য সৃষ্ট বিপর্যয়ের উদাহরণ ভোপাল গ্যাস বিপর্যয়। সুনামি, খরা, ধস এগুলো মনুষ্য সৃষ্ট নয়। অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক, এটা প্রায় কোশ্চেনে আসে, মোট অভ্যন্তরীণ উৎপাদন। স্থানান্তর কৃষিকে ব্রাজিলে বলা হয়, কি বলা হয়? মিলপা না ফ্যাং না রোকা না চেনা? ব্রাজিলে বলা হয় রোকা। স্পোডোসল মৃত্তিকার একটি উদাহরণ হলো পডসল। কনোয়ার বেসিন শব্দটি প্রথম ব্যবহার করেন প্যাট্রিক গেডেস। নদীর পুনর্যৌবন লাভের ফলে গঠিত হয় না এমন একটি ভূমিরূপ হলো মোনাটন। যে বায়ু হ্যাডলি কোষের সঙ্গে বিশেষভাবে সম্পর্কিত তা হলো আয়ন বায়ু। সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণীদের সংখ্যা যে পুস্তকের মাধ্যমে প্রকাশ করা হয় তাকে রেড ডেটা বুক বলে। এখানে তোমরা প্রত্যেকটা সংজ্ঞা দেখে নিবে যে ব্লু ডেটা বুক কাকে বলে, গ্রিন ডেটা বুক কাকে বলে, রেড ডেটা বুক কাকে বলে। এখানে রেড ডেটা বুক হচ্ছে সংরক্ষণযোগ্য উদ্ভিদ প্রাণীদের সংখ্যা যে পুস্তিকায় থাকে। মরু ক্ষয়চক্রে ক্ষয়ের শেষ সীমা, মরু ক্ষয়চক্রে এমনিতে নর্মাল ক্ষয়চক্রের শেষ সীমা হচ্ছে সমুদ্রপৃষ্ঠ, মরু ক্ষয়চক্রের হচ্ছে ভৌম জলস্তর। ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক হলো ডবসন। জেড বায়ু প্রবাহ দেখা যায় ঊর্ধ্ব ট্রপোস্ফিয়ারে। ন্যূনতম ব্যয়তত্ত্বের সমপরিবহন ব্যয় রেখাকে বলে আইসোটিম। ভারতের নায়াগ্রা জলপ্রপাত যে রাজ্যে অবস্থিত সেটা হচ্ছে ছত্তিশগড়। আচ্ছা, পরের কোশ্চেন, বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্য শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেন ওয়াল্টার রোজেন। পরের কোশ্চেন, সর্বনিম্ন প্রশাসনিক একক হলো মৌজা। পরের কোশ্চেন, ভারতের জনসংখ্যা বিবর্তন তত্ত্বে যে পর্যায়ে অবস্থিত, ভারত জনসংখ্যা বিবর্তনের যে পর্যায়ে অবস্থিত সেটা হচ্ছে 3য় পর্যায়। প্রাথমিক অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত কর্মীদের বলা হয় লাল পোশাকের কর্মী। এরপরে আমরা এসএকিউগুলো একটু দেখে নেব। তোমরা আমাকে বারবার রিকোয়েস্ট করেছো, আমি একদমই সময় পাচ্ছি না, তাই আমি আগে স্কুল যাওয়ার আগে তোমাদেরকে, যেহেতু স্কুল আমি আপলোড করতে পারবো না, জিম থেকে এসে আগেই ভিডিওটা করতে বসলাম। তো অবশ্যই ভালো করে পড়বে। উৎসন্দ জল কাকে বলে? আগ্নেয় শিলার মধ্যে, পারলিক শিলার মধ্যে যে জলটা সেটা সহজাত জল। আগ্নেয় শিলার মধ্যে জমে থাকা জল, জলীয় বাষ্প যেটা ঘনীভূত হয়ে যে জল সৃষ্টি করে সেটা হচ্ছে উৎসন্দ জল। সংজ্ঞাটা লেখা আছে, মুখস্থ করে নেবে। সোলাম, মৃত্তিকা প্রোফাইলের A আর B স্তরকে একত্রে সোলাম বলে। কাকে 10 সহস্র ধুম্র উপত্যকা বলে? এটা একটু বড় আছে। ব্যাপারটা হচ্ছে 1992 সালে 6 জুন আলাস্কার কাটমাই উপত্যকার একটি আগ্নেয়গিরি থেকে একটি বিধ্বংসী অগ্নুৎপাত ঘটে। এই অগ্নুৎপাতের যে সৃষ্ট জ্বলন্ত পাথর ছাই, এগুলো 30 কিলোমিটার পর্যন্ত উপরের দিকে উঠে যায়। ভাবতে পারছো? এই জ্বলন্ত উপাদান পার্শ্ববর্তী নদী উপত্যকায় পড়ে। ফলে ওই নদী উপত্যকায় 160 কিমি পার ঘন্টা এই গতিবেগে একটি পাইরোক্লাস্টিক প্রবাহ হতে দেখা যায়। ওই যে উপরে জ্বলন্ত পাথর ছাই উঠে গেল, তাতে সেগুলো এসে নদীর জলে পড়ার জন্য কি, নদীর জলের প্রবাহ পথে মানে জলটাও উষ্ণ হয়ে যাবে, এবং যেহেতু জল এমনিতেই খরস্রোতা ছিল, তখন নদীর গতিবেগটা হয়ে গেল ঘন্টায় 160 কিমি পার ঘন্টা, এবং সেটা পাইরোক্লাস্টিক প্রবাহ, মানে ওই জ্বলন্ত ম্যাগমা, ছাই, ফসফ, সিন্ডার সব একসাথে, যা প্রায় 64 বর্গ কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে এবং সংলগ্ন উকাক নদীকে পাইরোক্লাস্টিক প্রবাহ বন্ধ হয়। পরবর্তীকালে এটি 10 সহস্র ধুম্র উপত্যকা হিসেবে পরিচিত হয়। তাহলে এত কিছু বলতে না পারলে আলাস্কার কাটমাই উপত্যকার উকাক নদীর উপত্যকাকে 10 সহস্র ধুম্র উপত্যকা বলে। ফেজ কাকে বলে? উন্মুক্ত সমুদ্রের বিস্তারকে ফেজ বলে। মৃত্তিকার ক্যাটেনা বলতে কি বুঝে? লাতিন শব্দ ক্যাটেনার অর্থ শৃঙ্খল। একই প্রকার মূল উপকরণ ও জলবায়ুযুক্ত অঞ্চলে স্থানীয় ভূমিঢাল ও জল নিকাশি ব্যবস্থার পার্থক্যের জন্য একটি নির্দিষ্ট ভূপ্রাকৃতিক ঢাল বরাবর মাটিগুলি পরস্পর নিজেদের মধ্যে এবং ভূপ্রকৃতির সঙ্গে একটি নির্দিষ্ট সম্পর্কের ভিত্তিতে
শৃঙ্খলাকারে সজ্জিত বা বিন্যস্ত হলে তাকে মাটির ক্যাটেনা বলে। তাহলে মাটির ক্যাটেনা হচ্ছে মাটির উপকরণ বা মাটির যে উপাদান সেগুলো বিভিন্ন জলবায়ু অঞ্চলে কিন্তু বিভিন্ন রকম। এই বিভিন্ন জলবায়ু অঞ্চল, বিভিন্ন ভূমি ঢাল, জল নিকাশি ব্যবস্থা পার্থক্যের জন্য কিন্তু বিভিন্ন জায়গায় মাটির সজ্জা বিভিন্ন হয়। এই মাটির সজ্জা বা বিন্যাসকেই বলে মৃত্তিকার ক্যাটেনা। অনুগামী নদীর সংজ্ঞা দাও। প্রধান নদী যখন ভূমিরূপের ঢাল বরাবর প্রবাহিত হয় তখন তাকে অনুগামী নদী বলে। নদীর পুনর্যৌবন লাভের সংজ্ঞা দাও। ভূ আলোড়নের ফলে ভূমিভাগ উত্থিত হলে কিংবা হেলে অবস্থান করলে নদীর প্রবাহপথের ঢাল বেড়ে যায়, এর ফলে নদীর নিম্নক্ষয় করার ক্ষমতা ফিরে পায়। এরূপ অবস্থাকে গতিশীল বা গতিময় পুনর্যৌবন লাভ বলে। মোনেক্স কি? মোনেক্স কথার অর্থ হলো মনসুন এক্সপেরিমেন্ট বা মৌসুমী গবেষণা। বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের তত্ত্বাবধানে মৌসুমী জলবায়ু গবেষণার যে বিশেষ কার্যক্রম স্থির হয় তাকে মোনেক্স বলে। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? এটা মনেক্সটা আমার ইংরেজিতে দেওয়া উচিত ছিল, মানে আমি এত এডিট করার আর সময় পাইনি। ঘূর্ণবাতের চক্ষু কাকে বলে? শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণবাতের কেন্দ্রের গভীর নিম্নচাপযুক্ত শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে ঘূর্ণবাতের চক্ষু বা ঝড়ের চক্ষু বলে। 6 লিথোপাইট কি? যে সমস্ত উদ্ভিদ পাথরের উপর জন্মায় তাদের লিথোপাইট উদ্ভিদ বলে। তাহলে পাথরের উপরেও কিন্তু উদ্ভিদ জন্মায়, তার উদাহরণ হচ্ছে বন্যগোলাপ। এটা আলোকপ্রেমী, ওটা আলোক বিদ্বেষী উদ্ভিদের নাম বলো। আলোকপ্রেমী সূর্যমুখী, আলোক বিদ্বেষী হচ্ছে ফার্ন। গামা বৈচিত্র্য কাকে বলে? এটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন বাস্তুতন্ত্রে জীবগুলির মধ্যে যে বৈচিত্র্য দেখা যায়, বৈচিত্র্য বানানটা ভুল আছে, এখানেও ভুল আছে, এইটা ঠিক বানান। আমার এতটা কারেকশন বা দেখার আমি বারবার বলছি সময় হয়নি, বানানগুলোর কিন্তু ঠিক করবে। তাহলে একটি বৃহৎ ভৌগোলিক অঞ্চলে অবস্থিত বিভিন্ন বাস্তুতন্ত্রের জীবগুলির মধ্যে যে বৈচিত্র্য সেটাই হচ্ছে গামা বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক বাস্তুহারা কি? পরিবেশগত দুর্যোগ বা বিপর্যয়গত কারণে যখন বাস্তুতন্ত্রে বসবাসকারী জীব সম্প্রদায় তাদের প্রাকৃতিক বাসভূমি ছেড়ে অন্যত্র চলে যেতে বাধ্য হয় তখন তাকে বাস্তুতান্ত্রিক বাস্তুহারা বলে। হড়পা বান কি? পাহাড়ি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টিপাতের ফলে এটি নির্দিষ্ট স্থানে একসঙ্গে অধিক পরিমাণ বৃষ্টিপাতের ফলে, এটা কমপ্লিট করা হয়নি বলে দিই, এই মহারাষ্ট্রে কিছুদিন আগে হড়পা বানে একসঙ্গে আমরা দেখছি এটা পাথরের উপর দাঁড়িয়ে থাকা অবস্থায়, মানে উপর থেকে জল পড়ছে, এনজয় করতে করতে জলের পরিমাণ এতটাই বেড়ে গেল যে আমরা 9 জনকে চোখের সামনে ভেসে যেতে দেখলাম। এখানে তোমরা এটা কমপ্লিট করবে। পাহাড়ি অঞ্চলে মেঘভাঙা বৃষ্টিপাতের ফলে এটি নির্দিষ্ট স্থানে একসঙ্গে অধিক পরিমাণ, একই সঙ্গে হঠাৎ করে যখন অধিক পরিমাণ বৃষ্টিপাত হয় এটাকে বলে মেঘভাঙা বৃষ্টি। তার ফলে হঠাৎ করে যে বন্যা তাকে বলে হড়পাবান। মিশ্র কৃষি বলতে কি বোঝো? যে বাজারমুখী ও ঝুঁকিহীন কৃষি ব্যবস্থায় একই কৃষি খামারে খাদ্যশস্য, ফল, শাকসবজি চাষের সঙ্গে বৈজ্ঞানিক পদ্ধতিতে পশুপালন করা হয় তাকে মিশ্র কৃষি বলে। পোমাম কালচার কাকে বলে? উদ্যান কৃষির মাধ্যমে সারা বছর ফলনশীল এবং মৌসুমি ফলের বাণিজ্যিক চাষকে পোমাম কালচার বলে। শ্বেত বিপ্লবের জনক কে? শ্বেত বিপ্লবের জনক হলেন ডক্টর ভার্গিস কুরিয়েন। সবুজ গ্রাম কি? বনভূমির মধ্যে বা প্রান্তভাগে বনজ সম্পদের উপর নির্ভর করে চারপাশে সবুজ গাছপালা ঘেরা যে ছোট ছোট বসতি বা গ্রাম গড়ে ওঠে তাকে সবুজ গ্রাম বলে। হীরক চতুর্ভুজ কি? সোনালী চতুর্ভুজ হচ্ছে সড়ক পথে 4টে যে আমাদের মেগাসিটি আছে সেগুলোকে যুক্ত করেছে, আর হীরক চতুর্ভুজটা হচ্ছে রেল লাইনে যুক্ত করেছে, কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। এখানে সোনালী চতুর্ভুজকে অনুসরণ করে দেশের 4টি মেট্রোপলিটন শহর দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই সংযোগকারী অতি দ্রুতগামী রেল যোগাযোগ প্রকল্পকে হীরক চতুর্ভুজ বলে। লাস্ট কোশ্চেন, ভারতের পরিকল্পনা অঞ্চলের জনককে? দীনদয়াল উপাধ্যায় হলেন ভারতের পরিকল্পনা অঞ্চলের জনক। তাহলে এই হলো লাস্ট। এরপরে আমি চেষ্টা করব আজকে সন্ধ্যাবেলায় এসে 125 পেজটা দিয়ে দেওয়া। অলরেডি কিন্তু আমার 3টে পেজ দেওয়া হয়ে গেল। তোমরা সবগুলো কোশ্চেন ভালো করে মুখস্থ করবে, লিখে নিবে। এসে কিউগুলো প্রত্যেকটাই ভীষণ ভীষণ রকমভাবে গুরুত্বপূর্ণ। যদি পারো তো 5টা বছরে সেট করে নিবে, মানে বিগত যে 5টা বছর এইচএস পরীক্ষা হয়েছে অনেক কোশ্চেন কিন্তু কমন পাবে। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মন দিয়ে পড়াশোনা করবে।